হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 27। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমেই একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। দয়ার সাগর, পরকে সেজে দি নিজে খাইনে। বক্তা হলেন এখানে জগদীশবাবু। অভিষেক করিলা কুমারে, কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন? গঙ্গ উদ্যোগ দিয়ে। এরপরে বজ্রগানে ঝড় তুফানে কি রনিয়ে ওঠে? হেসায় কাঁদন। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে সেটা পরপদের অর্থের প্রাধান্য থাকে। এরপরে আলোচনা করব 2-এর কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বধুরা প্রদীপ তুলে ধর, বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস কবিতায় বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। 2-2 মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা অপূর্বকে লাথি মেরে বার করে দেয়, আর সেখানেই উপস্থিত দেশি লোকেরা এই অন্যায়ের প্রতিবাদ করে না। এই কথা মনে করেই অপূর্বর এই মনোবেদনা। 2-3 নাহি চাহে প্রাণ মম, এ কথা বলার কারণ কি? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশে আমরা দেখি প্রাণঘাতী যুদ্ধে বারবার মেঘনাদকে পাঠাতে লঙ্কেশ্বর রাবণের প্রাণ চায় না। এরপরে 2-4 উপমান কর্মধারায় ও রূপক কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো। তো উপমান কর্মধারায় ও রূপক কর্মধারায়, এটি উপমান ও সাধারণ ধর্মের মধ্যে সমাস, এটি উপমিত ও উপমেয়র মধ্যে সমাস। এরপরে 2-5 স্বরানন শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ব্যাসবাক্য স্বরমুখ আছে যে সমাসের নাম হলো বহুব্রী সমাস। এরপরে 3-1 অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। অপূর্বর মুগ্ধ হওয়ার কারণ কি? অপূর্ব মুগ্ধ হওয়ার কারণ তার অফিসে বড় সাহেবের নির্দেশে ভামর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। স্টেশনে যখন ট্রেন ছাড়তে কিছুক্ষণ দেরি ছিল, সেই সময় সে গিরিশ মহাপাত্রকে দেখতে পায়। পুলিশ স্টেশনে দেখা বিচিত্র পোশাক পরিচ্ছদ ও চালচলনের গিরিশ মহাপাত্রকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সেখানে দেখতে পায় অপূর্ব। তাই সে বিস্মিত ও চমকিত হয়। এরপরে আলোচনা করব 3-এর দাগের কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। জিজ্ঞাসাশীলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? তো মহাবাহুর পরিচয়, আলোচ্য অংশে রাবণপুত্র ইন্দ্রজিৎকে মহাবাহু বলা হয়েছে। প্রমোদ কাননে এসে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ জানান, কিন্তু ইন্দ্রজিতের কাছে রামের হাতে বীরবাহুর এই মৃত্যুর ঘটনা ছিল চূড়ান্ত অবিশ্বাস্য, কারণ
এর আগেই রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বধ করেছেন, তাই রামচন্দ্রের দ্বারা বীরবাহুর নিহত হওয়ার সংবাদ তার কাছে অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। সে কারণে লক্ষ্মীর কথা তার অদ্ভুত লেগেছে এবং তিনি বিস্মিত হয়েছেন। 4-এর কম বেশি 150 শব্দ উত্তর দাও। বহুরূপী গল্পে হরিদা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের হরিদা বাংলা কথা গল্প সাহিত্যের একটি উজ্জ্বল চরিত্র। নিচের আলোচনায় হরিদার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করা হলো। শিল্পী মন। হরিদা মানুষটি প্রকৃত অর্থে একজন শিল্পী। তিনি তার শিল্পকে ভালোবাসেন। তথাকথিত ভদ্রলোকের সমাজে হরিদার শিল্পের তত কদর হয়তো নেই, তথাপি হরিদা তার বহুরূপীর ছদ্মবেশ ধারণে যে শিল্প কুশলতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়। বাউন্ডুলে স্বভাব। হরিদা মূলত বাউন্ডুলে ধরনের মানুষ। 10টা 5টা ডিউটি করতে তার প্রবল আপত্তি। তিনি দারিদ্র্য সহ্য করেছেন কিন্তু স্বাধীনতা খোয়াতে রাজি হননি। পাড়ায় পাড়ায় বহুরূপী সেজে মানুষকে বোকা বানিয়েই তিনি আনন্দ পান। নিজের প্রতিভারও পরিচয় দেন। সততা। হরিদা চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার সততা। বিশেষত নিজের কাজের প্রতি তিনি চূড়ান্ত সততার নজির রেখেছেন। জগদীশবাবু তাকে 100 টাকা দিতে চাইলে তিনি একজন সত্যিকারের বিরাগীর মতোই তা নিতে চাননি। রসবোধ। হরিদার বহুরূপী সাজগুলির মধ্যে রসবোধের পরিচয় পাওয়া যায়। পুলিশ সেজে ঘুষ নেওয়া বা বাইজি সেজে শহরের রাস্তায় হেঁটে বেড়ানোর দৃশ্যগুলি হরিদাকে যেন এক ভিন্ন চেহারায় আমাদের কাছে উপস্থিত করে। প্রসন্নতা। শত দারিদ্র্যের মধ্যেও হরিদা চরিত্রের সদা প্রসন্ন মূর্তিটি উজ্জ্বল হয়ে জেগে থাকে। ভাতের হাঁড়িতে শুধু জল ফুটলেও হরিদার মনে বিকার নেই। নিজের দারিদ্র্যকে তিনি যেন ওই হাঁড়ির ভিতরেই ঢাকনা দিয়ে বন্ধ রাখেন, বাইরে প্রকাশ পেতে দেন না। তার পরিবর্তে মজে ওঠেন আড্ডা আর মজলিসে। তো এরপরে আলোচনা করব 4-এর 2 কাল ভয়ঙ্কর এর বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর বলতে কার কথা বলা হয়েছে, তার রূপের বর্ণনা দিয়ে তাকে কেন সুন্দর বলা হয়েছে ব্যাখ্যা করো। তো উদ্ধৃতিটি নজরুলের প্রয়ালস কবিতার অংশবিশেষ। বিদ্রোহী কবি বিপ্লবের পথেই যে ভারতবাসীর মুক্তি সে কথা মনে প্রাণে বিশ্বাস করতেন এবং তার লেখনীতে তা বেশ স্পষ্ট। কিন্তু প্রায় জীবনহারা অসর এক জাতিকে উজ্জীবিত করতে চাই একটা মহাপ্রলয়। সেই প্রলয় ঘটাতে পারে একমাত্র রুদ্ররূপী কাল ভয়ঙ্কর। যদিও এক্ষেত্রে কবি দেশের যুবশক্তিকে কাল ভয়ঙ্কর রূপে আখ্যা দিয়েছেন। কবি রুদ্ররূপী কাল ভয়ঙ্কর অর্থাৎ যুবশক্তির বিভিন্ন রূপ বর্ণনা করেছেন। কালবৈশাখীর ঝড়ের মতো প্রলয়, নেশার নিত্য পাগল মহাকালের চণ্ডুর পেয়ে সামাজিক অসঙ্গতিকে দূর করতে তার আগমন ঘটে। কখনো তার ঝামর কেশের দোলায় গগন দুলে যায় এবং তার অট্টহাস্যের চরাচর স্তব্ধ হয়ে যায়। দু চোখে দ্বাদশ রবির বহির্ণ জ্বালা নিয়ে বিশ্ব মায়ের আসনকে সে আগলে রাখে। মাভৈ মন্ত্রে দীক্ষিত হয়ে ওই কাল ভয়ঙ্কর মুমূর্ষুদের প্রাণ ফিরিয়ে দেয়। মহাকালের রথের সারথি হয়ে সে দেবতারূপে বিপ্লবীদের বন্দিদশা থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসে। কবি এই কাল ভয়ঙ্করকে ভয় পেতে কবি এই কাল ভয়ঙ্করকে ভয় পেতে বারণ করেছেন, কেননা এই ধ্বংসের শেষেই সৃষ্টির নতুন দিগন্ত আমাদের সামনে খুলে যাবে। তাই কবি এই ভয়ঙ্করকে সুন্দর বলেছেন। এরপরে 5-এর দাগের 5-এর 2 নম্বরটি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তা কে কাদের উদ্দেশ্যে কেন এই উক্তি করেছেন? নাট্যকার
শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলা তার সভায় উপস্থিত রাজবল্লভ, রায়দুর্লভ, মীরজাফর, জগৎ শেঠ, উর্মিচাঁদ প্রমুখ বিশিষ্ট সদস্যবর্গের প্রতি উদ্ধৃত উক্তিটি করেছেন। উদ্ধৃত উক্তিটির মধ্য দিয়ে বাংলার নবাব সিরাজউদ্দৌলার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো তিনি একজন ধর্মনিরপেক্ষ উদার মনের একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। বিচক্ষণ নবাব বুঝতে পেরেছিলেন যে বাংলা শুধু মুসলমানেরও নয় বা হিন্দুরও নয়, বাংলা হিন্দু মুসলমানের সম্মিলিত শান্তিপূর্ণ অবস্থানেই বাংলার ঐক্যের সূত্রটি গাঁথা। তাই তিনি ঘনিয়ে আসার দুর্দিনকে ঠেকানোর জন্য হিন্দু মুসলমান উভয়ের সম্মিলিত প্রয়াসের উপর আস্থা রেখেছিলেন। তিনি কাতরে এবং বিনয়ের সঙ্গে মাতৃভূমি বাংলাকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করার জন্য প্রার্থনা করেছেন। তিনি বুঝেছিলেন বহিরাগত ইংরেজ শত্রুকে দূর করতে হলে সমস্ত ধর্মীয় সংকীর্ণতার উপরে উঠে বাংলার মানুষকে এগিয়ে আসতে হবে। ধর্মীয় সংকীর্ণতা মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, বহিরাগত আক্রমণকে ঠেকাতে পারে না। হিন্দু মুসলমানের সম্মিলিত চেষ্টায় এবং লড়াইয়ের মধ্য দিয়ে বিদেশি শত্রু ইংরেজকে প্রতিহত করা যেতে পারে। নবাব সিরাজউদ্দৌলা একথা বুঝিয়েছিলেন বলে তিনি এই রকমভাবে কাতর অনুরোধ জানিয়েছিলেন। উপরিউক্ত উক্তিটির মধ্য দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে একজন ধর্মনিরপেক্ষ উদার মনের মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হিসাবে জানা যায়। 6 কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিটিতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে? মতিনন্দী রচিত কোনি উপন্যাসের 7ম পরিচ্ছেদে বাংলার চ্যাম্পিয়ন সাঁতারু অমিয়া তার সহ সাঁতারু বেলাকে এই কথাগুলি বলেছে। প্রসঙ্গ: ক্ষিতিশ সিংহ কমল দিঘিতে কোনিকে সাঁতার শেখাচ্ছিলেন। সেই সময় অ্যাপোলো ক্লাব থেকে বেরিয়ে আসে অমিয়া এবং বেলা। তারা একসঙ্গে ক্ষিতিশের ছাত্রী ছিলেন, কিন্তু ক্ষিতিশকে তারা ঘোর অপছন্দ করে। ক্ষিতিশের বর্তমান ছাত্রী সদ্য সাঁতার শিখতে আসা কোনির হাতে স্ট্রোক নিয়ে তারা কৌতুক করে। তখনই অহংকারী অমিয়া এই মন্তব্যটি করে। বক্তার মনোভাব: অধ্যত এবং অহংবোধ দীর্ঘদিনের সাঁতারু অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন। অপরদিকে কোনি সদ্য সাঁতার শিখতে শুরু করেছে। তুলনা করতে গেলে স্বাভাবিকভাবেই দেখা যায় অমিয়া অনেক দক্ষ। একজন নবীন সাঁতারুর সাঁতার কাটার পদ্ধতি নিয়ে এমন মন্তব্য তার উদ্ধত এবং অহংবোধেরই পরিচয় দেয়। অহংকার যে পতনের কারণ হতে পারে এটা হয়তো অমিয়ার জানা ছিল না। কাহিনীর শেষে অমিয়ার সেই পতন দেখা যাবে। হরিচরণের মাধ্যমে তাদের কাছে খবর ছিল খিদ্দা নাকি জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। অখেলোয়াড়ি মানসিকতা। তো কোনিকে বিপক্ষ ধরে নিয়ে অমিয়া তাকে তুচ্ছ ও হেয় করতে চেয়েছে। তার এই আচরণ একদমই খেলোয়াড় সুলভ নয়। এই বক্তব্যের মধ্য দিয়ে অমিয়ার গর্ব ও অহংকারের চরম প্রকাশ ঘটেছে। এরপরে আলোচনা করব 7 দাগের। তোমার এলাকায় জমা জলের কারণে মশাবাহিত নানান রোগের সমস্যায় জর্জরিত এলাকাবাসী, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো প্রতিবেদন: জমা জলের কারণে মশাবাহিত রোগে জর্জরিত এলাকাবাসী। তারপর প্রতিবেদকের নাম লিখবো, স্থান লিখবো, তারিখ দেব। তো আমাদের শিলিগুড়ি এলাকায় বর্তমানে জমা জলের কারণে মশাবাহিত রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি টানা বৃষ্টিপাত ও নিকাশি ব্যবস্থার ত্রুটির কারণে রাস্তাঘাট, নর্মদা এবং খোলা স্থানে জল জমে থাকছে দিনের পর দিন। সেই জমা জলেই এখন মশার প্রজনন স্থল হয়ে উঠেছে। ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। স্থানীয় হাসপাতালের তথ্য অনুসারে গত 2 সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 50-এর বেশি। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এলাকার বাসিন্দারা পৌরসভার অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বহুবার অভিযোগ জানানো হলেও নিকাশি ব্যবস্থা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও স্কুলের ছাত্ররা একত্রে হয়ে সচেতনমূলক প্রচার শুরু করলেও সমস্যার মূল সমাধান এখনও অনিশ্চিত।
বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে নিকাশি ব্যবস্থা ঠিক করা, জমা জল নিষ্কাশন করা এবং মশা নিধনের জন্য ঔষধ ছড়ানোর ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন হয়ে নিজেদের ঘরবাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। উপসংহার: সরকারি কর্তৃপক্ষ এবং জনগণের সম্মিলিত উদ্যোগেই কেবল এই মশাবাহিত রোগের প্রকোপ কমানো সম্ভব, নয়তো পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। Thank you for watching my video.